নমস্কার, হেলথলাইনে সবাইকে স্বাগত। হেলথলাইন মানেই শরীরের কথা বলে, সুস্থতার কথা বলে হেলথলাইন। কারণ বিভিন্ন রকম ডিজিজ কন্ডিশনগুলোকে আমরা আগে থেকে চিনে নিতে পারলে আমরা সঠিক সময় ব্যবস্থা নিতে পারি, আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমরা জানি জীবন একটা নির্দিষ্ট সময়ে একটা গতিশীল একটা জার্নি, এবং সেই গতিতে যখন দেখি যে বিভিন্ন সময় নানা রকম সমস্যা আসছে, তখন জীবনে যেমন গতি হারিয়ে ফেলে, বিভিন্ন রকম সমস্যা ওঠা পড়া এই চলে, ঠিক সেভাবেও আমাদের চিন্তা যখন বেশ কিছু লাগাম ছাড়া চিন্তা আমাদের মাথায় আসে, তখন বেসিক্যালি দেখা যায় মানুষ নানা রকম হাইপার টেনশনের শিকার হন, তার সাথে দেখা যায় ডিপ্রেশনেরও কিন্তু শিকার হন। যদি বলি জীবনের কথা, আমাদের লাইফেও ঠিক তাই। বেশ কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে। ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যেখানে হরমোনাল ইমব্যালেন্সের জন্য কি হচ্ছে না, যারা ফিমেল রয়েছে তাদের শরীরে দেখা যাচ্ছে পিসিওডি বা পিসিওএস যেটাই বলি আমরা, সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব আজকে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা আমাদের আজকে আলোচ্য বিষয়। এই বিষয়ে যিনি আলোকপাত করবেন, যিনি বিষয়ে বিশদে বলবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিনাউন্ড ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় এবং ডক্টর ফর মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার। উনি এটাই বলতে বেশি পছন্দ করেন, কারণ যারা মানুষের শরীরের প্রতি যত্নশীল হন, যারা মায়েদের ভালো রাখেন, সন্তানদের ভালো রাখেন, তাদের এই ডেজিগনেশনটাই মনে করি শ্রেষ্ঠ ডেজিগনেশন। প্রথমে অনেক স্বাগত জানাবো ডক্টরকে। ডক্টর, অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার। আজকের এই যে সময়টা দাঁড়িয়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা বলা যায় একটা সেন্সিটিভ ইস্যুস, একদম ভীষণ খুব বড় রকম একটা সেন্সিটিভ ইস্যুস। তো ভারতীয় মহিলা যারা রয়েছেন, যে পেশেন্ট যারা আসছেন ম্যাক্সিমাম, তাদের মধ্যে কি মনে হচ্ছে, কতটা সজাগতা রয়েছে এবং কতটা প্রবলেম ফেস করছেন এই পিসিওএস নিয়ে বেশিরভাগ ফিমেল? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম যেটা নিয়ে আলোচনা করুন, আসলে আমাদের এন্টায়ার ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি যে মানুষের ওবেসিটি, এক্ষুনি যেগুলো বলছিলেন স্ট্রেস, এই সমস্ত জিনিসগুলো এত বেশি, তো ফলে মানুষ সচেতন হওয়ার সুযোগ কম পাচ্ছে। কিন্তু আবার এটাও ঠিক যে আগে যেমন এই জায়গাটা দিয়ে ছেলেমেয়েরা নজরই দিতেন না, এখন কিন্তু মেয়েদের মধ্যে এই সচেতনতাটা আসছে বা আনার চেষ্টা করা হচ্ছে। বা এইভাবে বলতে পারেন, মারা, দিদিরা, স্কুল টিচাররা, তারা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম যেটা বলবেন সেটা নিয়ে বা ইয়াং জেনারেশনকে সচেতন করার চেষ্টা করছে। এবার বেশিরভাগ যারা এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে রয়েছে, এবার তাদের মধ্যে একটা কসমেটিক ভ্যালু, তারা সেই সম্পর্কে ভীষণ সচেতন, কারণ হরমোনাল বেশ কিছু চেঞ্জেস আসছে, তার জন্য অনেক চেঞ্জ তারা দেখতে পাচ্ছে। আদতে শুধুমাত্র তো কসমেটিক্স ভ্যালু না, এর জন্য বিভিন্ন রকম জটিলতাও সৃষ্টি হয়। সাধারণত কি ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন মানুষ? পলিসিস্টিক ওভারির কারণে জটিলতা হচ্ছে, বা উল্টো করে ভাবতে পারেন, আসলে 8-9 বছর বয়স থেকেই মেয়েদের মধ্যে বাচ্চা মেয়েরা এখন ভীষণভাবে জাঙ্ক ফুডে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। তার ফলে যে জায়গাটা দেখতে পায়, তারা কিন্তু যখন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়েছে বা হয়নি, ঠিক তার আগেই তারা যে জায়গাটা ফিল করছে যে তাদের কিন্তু মাথায় রাখতে হচ্ছে, তারা দেখতে পাচ্ছে ভীষণ ব্রণ হচ্ছে, হ্যাঁ, অযাচিত লোম বেরিয়ে যাচ্ছে, ম্যাডাম দেখুন আমার গোপ বেরোচ্ছে, মনে হচ্ছে আমার গালে লোম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আবার এরকমও দেখতে পাচ্ছে যে ভীষণ মোটা হয়ে গেছে, গলাটা কালো হয়ে যাচ্ছে, গলার জায়গাটা ভীষণ কালো লাগছে, ওজন বেশি হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। এগুলো 9-10 বছরের পর থেকে বয়ঃসন্ধিতে যখন মানুষ নিজেকে সুন্দর রাখার চেষ্টা করছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে এই জায়গাগুলো সে নিজের আয়নায় দেখছে, অথবা তার মা অথবা তার বন্ধুরা তাকে দেখতে পাচ্ছে। এটা যেটা একেবারেই এক্সপেক্টেড নয়, অথচ একটা অদ্ভুত চেঞ্জেস আসছে, যেখানে একটা কসমেটিক্স ভ্যালুর উপরে ভীষণ ভাবে। একদম। তো ডক্টর, এই যে আমরা পিসিওডি বলছি, এই পিসিওডি অ্যাকচুয়ালি কি? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যে কথা আপনি আবারও আগেও বলছিলেন টার্মটা, এটা আসলে যে জিনিসটা হয়, আপনি বলতে পারেন এটার কিছুটা হচ্ছে
জেনেটিক, কিছুটা এনভায়রনমেন্টাল, এবং যে জায়গাটা তৈরি হয় যে দেখা যায় যে ওভারিগুলোর গায়ে 12 বা 14টার বেশি ছোট 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 সিস্ট তৈরি হচ্ছে। আবার কোনো সময় হয়তো সেই সিস্টটা যথেষ্ট তৈরি হয়নি, তার আগেই সে দেখতে পাচ্ছে যে সে খুব মোটা হয়ে গেছে, তার গলাগুলো ভীষণ কালো হয়ে গেছে যেগুলো বলছিলাম, বা কারোর হয়তো গোপ বেরোনোর মতো লোম দেখা যাচ্ছে, কেউ নিজেকে খুব ভারী মনে করছে। তো যখনই সে ওই বয়ঃসন্ধির বয়সটায় পৌঁছেছে তখন কিন্তু সে এই যে ডিজিজ কন্ডিশনটা সেইটার মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলছে। এইটাকে সেই সময় থেকেই তাকে বুঝতে হবে, বা ওই তার পরিবারের লোককে বুঝতে হবে যে এই একটা কন্ডিশন, এটাকে কিন্তু ঠিক ডিজিজ বলা যাবে না, এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল মডিফিকেশন দিয়েই পলিসিস্টিক ওভারি কন্ট্রোল করা সম্ভব। কাজেই ওই যে কথা প্রথমে আপনি বললেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সো everything you can be cured by preventive measures if you do your lifestyle modification. লাইফস্টাইল এখন যেভাবে বর্তমান সমাজে বর্তমান সময় সেটা অনেকটাই প্রভাব ফেলছে এই পিসিওডি ক্ষেত্রে, ভীষণভাবে। লাইফস্টাইলের কারণে কালকেই ধরুন আমাকে একটি মা বলছেন যে আমি তো রেগুলার চাকরি করি, তাহলে আমি সকালে বেরিয়ে যাই, সন্ধেবেলা আসি, তাহলে আমার মেয়ে সন্ধেবেলা হয় পড়াশোনা করছে, না হলে বাকি সময়টা মোবাইলে কিছু পড়ছে বা কিছু দেখছে, হয় টিভি দেখছে, বা আজকাল তো লোকে পিডিএফই পড়ে, কাজে এন্টায়ার টাইমটা সে মোবাইলে বসে আছে। তার ফলে কি হচ্ছে, তার প্রথম এবং শেষ কথা জীবনের যেটা দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ, সেই জায়গাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর সেকেন্ড যেটা দরকার সেটা হচ্ছে ঘুম বা রেস্ট। তো এরকম স্ক্রিন এমন একটা জিনিস মানুষকে রেস্ট নিতে দেয় না। আচ্ছা এটা দেখছিলাম, এটার কন্টেস্টে তাহলে এইটা একটু দেখে নি, এটার কন্টেস্টে এই জায়গাটা একটুখানি টাচ করি, তো রেস্টটাই করে ব্যাহত হয়ে যাচ্ছে। আর সর্বোপরি এতক্ষণ বসে আছি মানে আমি কি করছি, আমি খাচ্ছি, কিছু খেতে ভালো লাগছে এবং প্যালেটেবল জিনিস খাচ্ছি। প্যালেটেবল জিনিস খাচ্ছি মানে কি, তার মধ্যে হয় কোলেস্টেরল বেশি, না হলে ফ্যাট বেশি। তো ঘুরে ফিরে যখন আমরা এগুলো খাচ্ছি তার ফলে যে জায়গাটা হয়ে যাচ্ছে যে আমি ওবেজ হয়ে যাচ্ছি, আমি ব্যালেন্স ডায়েট থেকে সরে যাচ্ছি। এই তিনটের চক্রবহুর মধ্যে পড়ে গিয়ে বাচ্চাটা যে কখন ডিজিজ কন্ডিশনে ঢুকে যাচ্ছে বা নিজের লাইফস্টাইল মডিফিকেশনটা ভুলে যাচ্ছে, সেটা কিন্তু এন্টার ফ্যামিলি আর নজর দিতে পারছে না। যখন নজর দিচ্ছে তখন ডাক্তারের কাছে আসতে হচ্ছে, এটা টু লেট। এবং এটা কিন্তু কতভাবে রিলেট করে যাচ্ছে, একটা আর একটার সাথে জুড়ে আছে একদম। সুতরাং সেই লাইফস্টাইলে আগে ফোকাসড হওয়া উচিত। যদি হেলথি লাইফ পরের সময় পেতে হয় তাহলে ডক্টরের সামনে যেতে হচ্ছে না যে তার কিছু আনওয়ান্টেড হেয়ার এবং মানে অ্যাকনে। আপনি এটাকে অনেক আগের থেকে ভাবতে পারেন। দেখুন যখন একটা মা অ্যান্টিনেটালে রয়েছে, একটা মা যখন অ্যান্টিনেটালে রয়েছে তখন সে প্রাইভেটেই দেখাক হসপিটালেই দেখাক, সে কিন্তু এখন একটা করে বুকলেট পাচ্ছে, সে কিন্তু সুষম আহার তাকে বোঝানো হচ্ছে। এবার তারপরে যখন বেবিটা জন্মালো তারপরে সে ব্রেস্ট মিল্ক দেওয়ার থেকে সে কিন্তু বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ছে যে সে কি করলে বাচ্চাটাকে বিভিন্ন ধরনের প্যাকড ফুড খাওয়াবো। তার মানে কি আবার আপনি ব্যালেন্স ডায়েট থেকে সরে গেলেন। তাহলে একটা মাকে বা একটা মহিলাকে আপনি সেই জায়গা থেকে শুরু করতে পারেন যার পেটে সবে বাচ্চার ভ্রূণটা তৈরি হয়েছে। সেই সময় থেকে সেই ভাবতে পারে যে আমি বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডেড ফুড না খাইয়ে আমি বাচ্চাকে দুধ খাওয়াবো, বাচ্চাকে ডিম খাওয়াবো, বাচ্চাকে সবুজ সবজি খাওয়াবো। আর সেটা জ্ঞানের কথা হলে হবে না, নিজেকে খেতে হবে। একেবারেই তাই। বাচ্চা ফ্যামিলি প্যাটার্ন এবং মা শরীরে যা ইনটেক করছে ভ্রূণ সেই অবস্থাতেই সেই থেকে কিন্তু তার শুরু হয়ে গেছে। একদমই তাই। এটা কত ইম্পর্টেন্ট জিনিস।
এবং এই যে আজকে মানুষ এত পিসিওডি পিসিওএস একদম ছোট্ট থেকে মেয়েরা এর শিকার হচ্ছেন, তাহলে এই দিনটা আর দেখতে হয় না। একদম। যদি একটা ওই আপনি, এটা তো একটা ভিশিয়াস সাইকেল, আপনি একটা ছোট বাচ্চাকে কোথায় ধরবেন, মানে এটা তো একটা চক্র। কাজে আপনি প্রতি মুহূর্তেই ভাবতে পারেন যে আপনি এই চক্রটার কোন জায়গাটা দাঁড়িয়ে আছেন। আপনি শুরু করুন যে মুহূর্তে ভ্রূণটা গঠিত হয়েছে, যখন আমাদের মা ঠাকুমা দিদির মারা বলতেন যে ভালো ভালো বই পড়তে হয়, ভালো কথা শুনতে হয়, ভালো খাবার খেতে হয়, তাহলে সেই সময়ে একটা মেয়ে যদি ভাবতে শুরু করে যে না আমি ব্যালেন্স ডায়েট খাবো, ভালো ঘুমাবো, ভালো করে কি কি খাবার খাওয়া উচিত সেটা নিয়ে আমি মাথায় একটা মেন্টাল সেট করব, তাহলে সেই র্যামটা, সেই জায়গাটা কিন্তু শুধু মায়ের মাথায় এলো না, সেটা দিয়ে এন্টায়ার ফ্যামিলিটা সেইভাবে জাজড হয়ে গেল, সেইভাবে সে ব্যালেন্সড হয়ে গেল। এবং পরবর্তীকালে তাহলে বাচ্চাটা কিন্তু ন্যাচারালি সেই রাস্তাটা ধরে ধরে চলতে চলতে এন্টায়ার ফ্যামিলিটাই লাইফস্টাইল ডিসঅর্ডারের থেকে অনেকখানি সরে আসতে পারে। ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এইভাবেই শুরু হোক আপনাদের লাইফও, অবশ্যই বলবো। এই যে ডক্টর পিসিওডি বলছি এবং পিসিওএস, একটা বলছি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, একটা বলছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই দুটো কি আদতে এক না আলাদা? না, একদমই এক জিনিস। সিনড্রোম বলা হয় তখনই যখন মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আপনি আসলে ওই যে বললাম 12-14টা করে অন্তত সিস্ট আপনার ওভারিতে হতে শুরু করেছে, আর সেই সময় মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটিস হতে শুরু করেছে, যখন বিভিন্ন ওই যে আলাদা সাইড এফেক্টস গুলো যেগুলো বলছিলাম, তার সাথে যে টাইম মতো মাসিকটা ঠিক করে হয় না বা কম হয়, কারো বেশি হয়। দ্বিতীয় আলোচনা হচ্ছে ভালো করে ঘুম হয় না, ভীষণ মোটা হয়ে যাচ্ছি ম্যাডাম, ভীষণ গলাটা দেখুন কিরকম কালো হয়ে গেছে, দেখুন ম্যাডাম আমার মেয়ে কত ফর্সা ছিল এখন কিরকম কালো কালো সারা গায়ে ছোপ হয়ে গেছে। এই সবগুলো মিলেই হচ্ছে আসলে সিনড্রোম। তাহলে যে যে সাইন্স এন্ড সিমটমস গুলো দেখতে পেলেন সেইটার উপর তৈরি হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, আজকের সময় দাঁড়িয়ে একটা অনেক বড় কারণ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা এতক্ষণ বলছিলেন ডক্টর। এছাড়া আর কি অন্য কোনো কারণ আছে যে ক্ষেত্রে এত বাড়ছে কেন? আর অবশ্যই যে জায়গাটা মাথায় রাখতে হবে যে ফ্যামিলিতে আমাদের সবাই যদি মোটা, তাহলে আমার বাচ্চাটাও খুব স্লিম হয়ে যাবে এরকম ভাবার কারণ নেই। কাজে জেনেটিক ফ্যাক্টর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আগে ওই যেটাই বলছিলাম, পুরো ফ্যামিলি যেহেতু ভাবেন আগের ফ্যামিলিতে সবাই মোটা, তাহলে ওই বাচ্চাটা কি করে রোগা হবে? ঠিক। তো এটা একটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস। আমার ফ্যামিলিতে যদি আমার ঘুমের নির্দিষ্ট সময় না থাকে, আমি এমন ধরনের কাজ করি, বিশেষ করে আজকাল সেক্টর 5-এর জবগুলো ধরো সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গার সাথে মেয়েরা ছেলেরা কাজ করছে, তো ফলে হচ্ছে তার সকাল 6টাটা আসলে অন্য দেশের হয়তো বিকেল 6টা, এবং সেইভাবেই চলছে। তো তার ফলে কি হয়ে যাচ্ছে, যখন ওরা ব্যালেন্স ভাবে ভাবছে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার কোনো উপায় দেখতে পাচ্ছে না। এই সমস্যাগুলো তো থাকছেই। আর তারপরে তো একটা বড় কথা এনভায়রনমেন্ট। আপনি দেখতে পাবেন পাহাড় বেয়ে যেসব মহিলারা যাতায়াত করছেন, তাদের মধ্যে কিন্তু এই ধরনের অসুখ অনেক কম। কেন? তার কারণ হচ্ছে তাদের এই 3টে জায়গাতেই তারা ভীষণভাবে এনভায়রনমেন্ট দিয়েই পাচ্ছেন। পাহাড় বেয়ে উঠছেন, সন্ধে হয়ে গেলে তাদের একটা নির্দিষ্ট ঘুমের সময় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের থাকে, এবং সবজি বা গ্রিন ভেজিটেবলস খাওয়ার প্রবণতা তাদের মধ্যে, ফ্রুটস খাওয়ার প্রবণতা তাদের মধ্যে বেশি থাকে। কাজেই বৈষম্যটা কিন্তু অর্থনৈতিক নয়, আবারও বলছি বৈষম্যটা লাইফস্টাইলে, কিভাবে এবং কি পরিচালনায় বাড়ির ছেলেরা বাড়ির মেয়েরা পুরো ফ্যামিলির লাইফস্টাইল নিয়ে ভাবছেন, সেই জায়গাটা কিন্তু এটাই সবসময় প্রভাব ফেলবে। মানে আমরা খুব শুনে এসেছি চ্যারিটি বিগিনস হোম। একদম। কিভাবে একটা বাচ্চা ছোট থেকে বড় হয়ে উঠবে, তার পরিবেশ,
তার বাড়ির যে বাড়ির- এনভায়রনমেন্টটাই অনেকটাই মানে ম্যাক্সিমামটাই তার উপরে ডিপেন্ড করে কিন্তু সেই মানুষটা তৈরি হচ্ছে। একটা নতুন বাচ্চা, ছোট্ট একটা সদ্যজাত শিশু, সেই থেকে যে বড় হয়ে ওঠা, পুরোটাই ঘরের শিক্ষা। সে ফুড হ্যাবিট হোক, লাইফস্টাইল মডিফিকেশন হোক, বা অন্য যে কোনো শিক্ষা, একজন মানুষ হিসেবে শিক্ষা হোক, বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, অনেকে বলি ব্যাকগ্রাউন্ড থেকে এসে, এই যে টার্মগুলো আমরা ইউজ করি, এটা ভীষণভাবে জুড়ে থাকে বাড়ির সাথে, বাড়ির পরিবেশের সাথে। এবং আরেকটা জায়গাও থাকে, সেটা হচ্ছে স্কুল। এখন যেহেতু বাচ্চারা ধরুন মোটামুটি 8 ঘন্টা স্কুলে থাকে, আর 10 ঘন্টা যাতায়াত নিয়ে যদি ধরেন, তাহলে এখন বেশিরভাগ স্কুলগুলো যেগুলো করেছে, তারা টিফিনের ব্যাপারে কিন্তু ওবেসিটি কারেকশনের দিকে নজর দিয়েছে। যেগুলো সরকারি স্কুল, সেখানে ব্যালেন্স ডায়েট মানে মিড ডে মিলের প্রচলন রয়েছে। মিড ডে মিল আপনার বাচ্চা যখনই খাচ্ছে, তাহলে মিড ডে মিলের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স ডায়েট খাওয়ানোর হ্যাবিট তৈরি করা দেওয়া হচ্ছে, যে একটা মিল সে কিন্তু ব্যালেন্স ডায়েট পাচ্ছে। আমি সবসময় সবাইকে বলবো, আপনি যদি বাচ্চা স্কুলে, গভর্নমেন্ট স্কুলে পড়ে, তাহলে অবশ্যই তাকে মিড ডে মিল খেতে এনকারেজ করবেন। আরেকটা জায়গা, যদি আপনার বাচ্চা প্রাইভেট স্কুলেও পড়ে, তাহলেও কিন্তু আজকাল বেশিরভাগ স্কুলে কেনা টিফিন অ্যালাউ করে না। বাড়িতে তৈরি সবজি দিয়ে মুড়ে দেওয়া রুটি বা ডিম সেদ্ধ বা ছোলা বাদাম, এগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ উপকারী। চেষ্টা করবেন প্রাইভেট স্কুলগুলোতেও যারা পড়েন, তারা যদি বাচ্চাদের বা বাচ্চাদের মায়েরা বা টিচাররা যারা শুনছেন, আপনার স্কুলে আপনারাও ব্যালেন্স ডায়েটের ব্যাপারে প্রতি মুহূর্তে চার্ট করানো এবং সেই প্রমোশনটায় নজর দেওয়া, যেটা আপনারা এখন বেশিরভাগ স্কুলই করেন, সেটা আরো যত বেশি স্কুলে তৈরি হবে, তত আমরা একটা সুস্থ সমাজ পাবো। কারণ ফুডটা অনেক ম্যাক্সিমাম ইম্প্যাক্টটা ফেলে শরীরের ওপর। এবং বন্ধু বান্ধবের সাথে কাজে কমিউনিটি ফুড ব্যাপারটা যদি ব্যালেন্স ডায়েট হয়, কমিউনিটি ফুড যদি অ্যাভয়েডেন্স অফ জাঙ্ক ফুড নিয়ে আমরা কথা বলা, প্রতি মুহূর্তে কমিউনিটির একই জেনারেশনের কয়েকটা ক্লাস একই বয়সের বাচ্চাদের মধ্যে তৈরি করতে পারি, তাহলে মাস এডুকেশন কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডারে একটা বড় প্রভাব ফেলবে। ভীষণ গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকের মাথায় রাখা উচিত, যে কিভাবে আপনার বাচ্চাকে ছোট থেকে বড় করছেন, কি শিক্ষা দিচ্ছেন, কি খাবার খাওয়াচ্ছেন, প্রত্যেকটা। এই যে ডক্টর, পিসিওডি আজকের সময় দাঁড়িয়ে প্রচুর বেড়েছে, এটা বেসিক্যালি কোন বয়সে হচ্ছে? এর কোনো এজ লিমিট আছে, বা কাদের মধ্যেই বা বেশি হচ্ছে? দেখুন, এখন আমরা যেটা দেখতে পাই যে ইভেন 9 বছরের বাচ্চা মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে। আমরা ধরে নিতাম যে 11 বছরের বাচ্চা থেকে, 11 বছরের মেয়ে থেকে মোটামুটি আমরা 30-35 অব্দি দেখতে পেতাম, আবার কিছু কিছু ডিজিজ কন্ডিশনে 40 বছরও দেখতে পেতাম। কিন্তু এখন যেটা দেখা যায়, ওই 9 বছরের বাচ্চা মেয়ে এসেও তার মা কমপ্লেন করছে যে আমার মেয়ের মাসিক হয়েছিল, তারপরের থেকে দেখছি ভীষণ ইরেগুলার, তারপর যখন হচ্ছে বন্ধ হচ্ছে না দিদি, দেখুন কিরকম মোটা হয়ে যাচ্ছে, আর মোটা হয়ে যাচ্ছে বলে ভয়ে আরো স্কুল যেতেও চাইছে না, খেলার ডেটগুলো কমে যাচ্ছে। কারণ যদি একটা মেয়ের 12-14 দিন আমার মাসিক হয়, তখন কি হলো, তার বাড়ির সমস্ত লোকেরাও চাইলো যে আচ্ছা এই সময়টা তুই চুপ করে শুয়ে থাক। হ্যাঁ, ফলে কি হলো, আরো আমি এক্সারসাইজ থেকে বাচ্চাটাকে সরিয়ে ফেললাম, এবং এক্সারসাইজ থেকে বাচ্চাটাকে সরিয়ে ফেললাম মানে ওই আবার আমি একটা চক্রের মধ্যে পড়ে গেলাম। তো এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে বাচ্চাকে কিন্তু এক্সারসাইজের থেকে সরিয়ে আনা যাবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে, টিচারদের পরামর্শ নিতে হবে, কি করে সে তার মেনস্ট্রুয়েশনটা ঠিক রাখবে সেটাকে মাথায় রেখে এক্সারসাইজটা কিন্তু থাকতেই হবে। এই যে আজকের সময় দাঁড়িয়ে অল্প বয়স থেকে শুরু হচ্ছে একটা পিসিওএস, তো এটা কি আদতে প্রেগনেন্সির ক্ষেত্রে বাধা হতে পারে? কারণ খুব কম বয়স থেকে যেহেতু স্টার্ট হচ্ছে এটা কিন্তু, এবং প্রত্যেকেই চায় যে আফটার ম্যারিড প্রত্যেকটা মেয়ে চায় একজন মা হবেন, ফ্যামিলিরাও তারা একটা প্রত্যাশা করে বসে থাকেন। তো সেক্ষেত্রে এটা একটা বড় প্রশ্ন, যে আদতে কি এটা সত্যি বাধা হতে পারে প্রেগনেন্সিতে? হ্যাঁ, হ্যাঁ এবং না, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ, এই কারণে আপনি যে কোনো ডাক্তারের কাছে, গাইনোকোলজিস্টের কাছে গেলেই শুনতে পাবেন, তারা সকলেই আমরা বলে থাকি যে হ্যাঁ, ওর তো পিসিওডি আছে, আচ্ছা একটা বাচ্চা হলে দেখবেন ঠিক হয়ে যাবে, কমে যাবে।
আর দ্বিতীয় না বলার এইটাই কারণ হচ্ছে এখন সবারই একটা দুটো বাচ্চা, তো ফলে হচ্ছে ওই প্রেগনেন্ট হয়ে গিয়ে আপনি তো আরো বাটার খাওয়ালেন, আরো ভালো ভালো খাবার খাওয়ালেন, ভালো বিরিয়ানি খেলেন, তার ফলেও আপনার তো সিস্টগুলো বেড়েই গেল। আপনার প্রেগনেন্সি আসার লিমিটেশন তৈরি হয় পলিসিস্টিক ওভারির জন্য, যেহেতু ভালো ওভুলেশন হয় না। এবার ভালো ওভুলেশন না হলে ইনফার্টিলিটি হতে পারে, কিন্তু আবার উল্টো দিকে ইনফার্টিলিটি নাও হতে পারে। কিন্তু আপনি যেহেতু সেই সময় আরো বেশি রেস্ট নিলেন এবং আরো বেশি জাঙ্ক ফুডে গেলেন, আরো কম এক্সারসাইজ করলেন, তাহলে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরেও পিসিওডি হয়েছে এরকম মেয়েও প্রচুর। এই যে পিসিওএস ফার্স্ট কিভাবে ধরা পড়ে, বেসিক্যালি কিছু তো মানুষ দেখতে পাচ্ছে যে এক্সটার্নাল কিছু চেঞ্জেস তারা তার ফেসে, তার শরীরে দেখতে পাচ্ছে, এর বাইরে কি সাধারণত টেস্টগুলো দেওয়া হয়ে থাকে যার মধ্যে ধরা পড়ে? কারণ একটা প্রশ্ন আসে যখনই কোনো ডিজিজ কন্ডিশন আসে, বিশেষ করে এটা যেভাবে ছড়িয়েছে পিসিওডি, আদতে কি সেরে যায় এবং তার জন্য টেস্টই বাকি আছে? পিসিওএস নিয়ে দু তিন ভাবে মানুষ আসে। ওই যে প্রথমেই বললাম, যদি যখন ধরুন খুব ছোট, তখন যখন এসেছে তখন কিন্তু ওই ক্যারেক্টারগুলো বেশি দেখেছে, যে আমার দেখতে খারাপ হয়ে যাচ্ছে, আমি দেখতে ভালো লাগছি না, বা মার মনে হচ্ছে যে আমার বাচ্চাটা যত দেখতে সুন্দর ছিল তার থেকে তার কিছু অল্টার্ড হয়েছে, এটা একটা ক্যারেক্টার। তাহলে তারপর আমরা যখন টেস্ট করলাম তখন দেখতে পেলাম, কি দেখলাম, আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখলাম যে হ্যাঁ, ওর ওভারিতে অনেক সিস্ট আছে। সেকেন্ড যেভাবে মানুষ পৌঁছয় সেটা হচ্ছে, সে শুনেছে যে ছোট থেকে যে হ্যাঁ আমার পিসিওএস আছে, তাহলে কি দিদি আমি তো এরপর বিয়ে করব, তাহলে কি আমার বাচ্চা হতে অসুবিধা হবে? এই বয়সটায় পৌঁছলে, মানে বয়ঃসন্ধির শেষে, আমি বলছি 18-র পর, তখন আমরা তাদের হরমোনাল কন্ডিশনগুলো দেখতে শুরু করি, তার ইস্ট্রোজেন লেভেল, তার প্রোজেস্টেরন লেভেল, এগুলো সমস্ত ব্লাড টেস্ট করা হয়। তার সাথে সাথে সে যদি ওবেজ হয়ে গিয়ে থাকে, তার কোলেস্টেরল লেভেল, তার অন্যান্য জায়গায় ধরুন তার হাইপার টেনশন হচ্ছে কিনা, তার লিপিড প্রোফাইল, এগুলো তখন দেখার দরকার হয়। বিশেষ করে তারপরে যদি সে আবার প্রেগনেন্ট হয়ে গেল এইসবের পরেও, তারপরেও হচ্ছে সেই জায়গাটা যেটা বলছিলাম যে সময়, যে ওরে বাবা আমি তো পিসিওএস এর থেকে তারপরে এই জায়গাটায় পৌঁছেছি, তাহলে আমি বেশি রেস্ট নিই। এবার বেশি রেস্টের চোটে তার কোলেস্টেরল লেভেল বেড়ে গেল, তার হাইপারলিপিডিমিয়া হতে থাকলো, অনেক বড় একটা সমস্যা ক্রিয়েট করলো। তো অ্যালাইড সিস্টেমগুলোকে ওই বারবারই একই কথা, যে কি কি করতে হবে, কি টেস্ট করতে হবে। আপনার যদি পিসিওডি থাকে, আপনার ফ্যামিলি ফিজিশিয়ান থাকাটা খুব জরুরি। আপনি নানা সময় নানা ডাক্তার না দেখিয়ে আপনার বাচ্চাকে, বা আপনি যে নিজে ভুক্তভোগী, তিনি একজন ডাক্তারের উপর আস্থা রেখে আপনার ফাইলটা আপনার মতো করে রাখুন। আর আপনি যদি বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলে আপনি ফাইলটা মেনটেন করুন, যাতে যে ডাক্তারই দেখছে সে আপনার সিস্টেমে আগে আপনার কোন বয়সে কোন জায়গাটা কিরকম ছিল সেটা যাতে সহজে বুঝতে পারে। আপনার ক্ষেত্রে আপনার মেডিকেল ফাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। পিসিওএসটা আদৌ কমপ্লিট কিউর পসিবল? আপনি যদি ওই ট্রায়োটাকে নিয়ে নিজেকে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত রাখতে পারেন, তাহলে নিশ্চয়ই পসিবল। যে তিনটে কথা আমি প্রথম থেকে বলে আসছি, এক্সারসাইজ, গুড রেস্ট অ্যান্ড গুড ফুড, যদি এইটাকে সাস্টেনেবল ভাবে যারা করেই যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিওর নয়, এটা কন্ট্রোল থাকা সম্ভব। আচ্ছা, কিন্তু আবার উল্টো দিকে ভেবে দেখুন, একটা অ্যাথলেটদের কিন্তু খুব বেশি পিসিওএস হয়। কেন হয়? তার কারণ হচ্ছে তার রেগুলার যে এক্সারসাইজ, সেই তুলনায় তার এক্সারসাইজটা অল্টার্ড, ফুড হ্যাবিটটা সাধারণভাবে তার যা হওয়ার কথা সেই তুলনায় অল্টার্ড। তাহলে তার ক্ষেত্রে মডিফিকেশন, তার ক্ষেত্রে কি কি প্রয়োজন, সেই যখন
মা হতে চাইছে তখন সে কি সিস্টেমের মধ্যে থাকবে, সেইগুলো কিন্তু তাকে আলাদা করে স্পোর্টস মেডিসিন অথবা কোনো গাইনোকোলজিস্টের সাথে আলোচনা করতে হবে। একটা আরো কিছু কিছু মানুষের মধ্যে অনেক রকম মিথ থাকে। তার মধ্যে একটি মানুষ মনে করলেন তিনি মোটা হয়ে যাচ্ছেন এবং মোটাদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে পিসিওএস এর, তো সেক্ষেত্রে দেখা গেল যে হঠাৎ করে সে কোনো ওয়েট লস করছে, নিজেকে নানা রকম বিষয়ের মধ্যে বিজি রাখছে, এক্সারসাইজ বিভিন্ন রকম প্রসেস ফলো করছে, ফুড হ্যাবিট ফলো করে ওয়েট লস করলেন, সেক্ষেত্রে কি পিসিওএস সেরে যেতে পারে তার যদি পিসিওএস থেকে থাকে? তার পিসিওএস কন্ট্রোল হয়ে যাবে। বহু ক্ষেত্রেই আপনারা যখন যে কোনো ডাক্তারবাবুর কাছে আসছেন, আমরা সকলেই একই কথা বলছি, সাস্টেনেবল ভাবে কন্টিনিউয়াস মনিটরিং এ এবং সব সময়, মানে আপনি ভাবলেন যে আমি এখন আমার এটা কমানো দরকার, তারপর বাচ্চা হয়ে গেল, তারপর ছেড়ে দিয়েছিলাম দিদি, আবার এখন আমার 3 বছর পর বাচ্চা নেব সেই জন্য করবো, এটাতে কিন্তু আপনি হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকলেন না। পিসিওএস সারিয়ে রাখা বা কমিয়ে রাখার জন্য কনস্ট্যান্ট মনিটরিং, কনস্ট্যান্ট অ্যাটেনশন টু ইয়োরসেলফ ইজ ভেরি মাচ নিডেড। একটা কোয়েশ্চেন ভীষণভাবে মানুষের মধ্যেও আসে যে একটা আইভিএফ দিয়ে পিসিওএস মাদার তার কি বাচ্চা হওয়া সম্ভব? দেখুন, পিসিওএস মানে তো তার কিছু ওভুলেশন ঘাটতি থাকছে, ওভুলেশনে তার ওভামটা তৈরিতে, ভালো ওভামে অসুবিধা রয়েছে। ওয়ারেস আইভিএফ মানে হচ্ছে আমরা একটা ভালো ডিমকে ইমপ্ল্যান্ট করলাম, কিন্তু আপনার ওই গতিপথ এবং আপনার যেহেতু হরমোনাল লেভেলে এটা এফেক্ট করে, কাজে পিসিওএস পেশেন্ট ইনফার্টিলিটি হচ্ছে বলে আইভিএফ করবে, এটা কিন্তু জেনারেলি করার কথা নয়। আচ্ছা, আনলেস অ্যাসিস্ট্যান্স আরো কিছু রেকমেন্ডেড কি বলবো প্যারাফার্নালিয়া থাকে যার জন্য সেটা করতে হলো। একটা বিষয় ভীষণ মানুষ যেটা মনে করেন যে কোনো এক্সট্রিম পর্যায়ে একটা গেল মানে ক্যান্সারের একটা প্রবণতা থাকে, তো পিসিওএস একটা মানুষের দীর্ঘদিন দেখা গেল পিসিওএস এর মধ্যে তিনি রয়েছেন, সামহাও প্রথম থেকে হয়তো তার ট্রিটমেন্ট শুরু হলো না, অনেক পরের স্টেজে গিয়ে ধরা পড়লো পিসিওএস এবং ট্রিটমেন্ট স্টার্ট হলো, তো এর বাইরে গিয়েও জানতে চাইছি যে পিসিওএস কি কখনো ক্যান্সার হওয়ার প্রবণতাকে বাড়াতে পারে? হ্যাঁ, ওভারি যেহেতু এটা একটা ওভারিয়ান প্রবলেম, স্বাভাবিকভাবে আপনি কন্টিনিউয়াস যদি আপনার লিপিড প্রোফাইল বেশি থাকে, হাইপারটেনশন থাকে এবং এইদিকে আপনার ওবেসিটি থাকে, আপনার লাইফস্টাইল মডিফিকেশন নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা গেছে যা স্ট্যাটিস্টিক্স বলে যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার পিসিওএস পেশেন্টদের বেশি হয়। সুতরাং আপনাদের মানে মধ্যে এই বার্তাটা অন্তত আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পৌঁছে গেল। দেখুন, সমস্যা আছে, সমাধানও আছে, কিন্তু তার জন্য কি করতে হবে, যদি কোনো রকম চেঞ্জেস দেখছেন একজন প্রপার ফিজিশিয়ানের কাছে গিয়ে একটা গাইডলাইন নিতে হবে, তার আন্ডারে ট্রিটমেন্টে থেকে তিনি কি কি আপনাকে বলছেন সেভাবে লাইফস্টাইল ফলো করলে এবং চিকিৎসা ব্যবস্থা যা তিনি সাজেস্ট করবেন সেটা নিলে নিশ্চয়ই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে সমস্যা হলে কখনো ফেলে রাখা নয়, দেরি নয়, সেটা প্রাণঘাতী হতে পারে, আজকে সমাজে একেবারে হাতে নেই। ডক্টর, অনেক ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।